बहुजन हिताय बहुजन सुखाय। আরো বেশি গুরুত্বপূর্ণ, তার জন্য তারা উপস্থিত হতে পারেননি। আমি আশাবাদী আগামী দিনে তারা আসবেন। আমি শুধু আজকের এই কর্মী সভাতে জেলার নেতৃত্ব, জেলার পদাধিকারী, সমর্থক যারা এসেছেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ করব যে আপনারা যে যে জায়গায় আছেন সেখানকার বহুজন সমাজ পার্টির বিচারধারা অনুসারে যে উইংসগুলো, যে শাখাগুলো, সাংগঠনিক যে কাজ, সেইগুলো পরিপূর্ণ করার জন্য আপনারা সহযোগিতা করবেন। যে কোনো মুহূর্তে জেলার যে কোনো প্রান্তে আমাকে ডাকলে আমি সেখানে অবশ্যই উপস্থিত হব। এই মুহূর্তে জেলা কমিটি পুনর্বিন্যাস করার প্রয়োজন দেখা দিয়েছে। একটা কথা বলে রাখি, এখনো পর্যন্ত কিন্তু জেলা কমিটি ভাঙা হয়নি, কেবলমাত্র সভাপতির পদ পরিবর্তন হয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বলছি কিভাবে অন্যান্য কমিটিগুলো গঠন করা যায়, তার জন্য আপনারা সহযোগিতা করবেন। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের সভাপতি মাননীয় মনোজ হাওলাদার মহাশয়। আমি তাকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। মহাত্মা গুরুচাঁদ ঠাকুর, বাবা সাহেব আম্বেদকর, মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল এবং মাননীয় কাঞ্চিরামজিকে আমার শতকোটি প্রণাম জানাই। বহুজন সমাজ পার্টির সভানেত্রী মাননীয় বহিন কুমারী মায়াবতীজিকে। আর আজকের এই উত্তর 24 পরগনা জেলার কর্মী সভায় আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, আমাদের রাজ্যের কেন্দ্রীয় রাজ্য কোঅর্ডিনেটর, উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন এমএলসি মাননীয় ধরমবীর সিং অসুরজিকে আমার শ্রদ্ধা জানাই। এছাড়াও আমাদের এই সভায় যারা আমাদের রাজ্য, জোন এবং জেলা বা বিভিন্ন কর্মী আছেন তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আপনারা আজকে আমাদের মেইন যিনি প্রধান বক্তার অতিথি, তার কথা তিনি আপনাদের গাইডলাইন দেবেন। তার আগে আমি কিছু আমাদের এই রাজ্যের কিছু কথা পার্টির ব্যাপারে বলা দরকার আজকে, সেই জন্য আপনাদের বলছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের মধ্যে একটা বিভ্রান্ত আমরা নিজেরাই ছড়াই। বাবা সাহেব সম্পর্কে সামাজিক হিসাবে আমরা আমাদের সমাজময় প্রতিষ্ঠিত করি, কিন্তু আমরা বিচার করি না বাবা সাহেব সামাজিক লোক ছিলেন কিনা। বাবা সাহেব পুরোটাই তার জীবন হচ্ছে পরে রাজনীতি নিয়ে। তিনি তার জীবন দশায় 3টে পার্টি তৈরি করেছিলেন। তিনি বোম্বের প্রথমে তিনি 17তে বোম্বের তিনি প্রদেশের ওখানকার যে কাউন্সিল ছিল, তখন তো কাউন্সিল ছিল, সেই কাউন্সিলে বোম্বে প্রদেশের মেম্বারও ছিলেন এবং তার যতদিন ছিল ততদিন শুধু রাজনীতি করেছেন। রাজনীতির মাধ্যমে আমাদের যে অধিকার আজকে আমরা পাচ্ছি সেটা তিনি করেছেন। কিন্তু আমরা
বাবা সাহেবকে আমরাই নিজেরা বাবা সাহেবকে সামাজিক হিসাবে নিয়ে চলে যাই, কিন্তু তার সামাজিক যে পরিবর্তনের কাজ তিনি রাজনীতির মাধ্যমে করেছিলেন। আমরা যেহেতু জাতীয় পার্টি, সেই জন্য একটা টিভি প্রোগ্রামে যেহেতু আমাদের টাইম দেয় গেছিলাম, তো বাথরুমে যাওয়ার পরে আমার সাথে RSS আপনার হচ্ছে RSPর নেতা ছিল মনোজ ভট্টাচার্য, এখন তাকে দেখা যায় না, আগে প্রচুর দেখা যেত গভর্নমেন্টে থাকাকালীন। তো দেখা হয়েছে, তিনি আমাকে জিজ্ঞেস করছে আমি বহুজন সমাজ পার্টি, বলে বাবা সাহেব উনি তো সামাজিক লোক ছিলেন। আমি তাকে উত্তর দিয়েছি যে আপনারা মার্ক্সের পার্টি করেন। মার্ক্স ইউরোপ কান্ট্রিতে ওই সময়কার সামাজিক যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির উপরে একটা মার্ক্সের একটা থিসিস, দাস ক্যাপিটাল বলেন, একটা বই লিখেছেন। তিনি যে বইটা সমাজ পরিবর্তনের যে বই লিখেছেন তার উপরে তিনি কাজ করেছেন, মানে সেটা যদি ইমপ্লিমেন্ট হয় তা করেছেন? বলে না, তিনি বই লিখে চলে গেছেন। তিনি রাজনীতি করেছেন, কোনোদিন ইলেকশন লড়েছেন? তিনি কোনোদিন কোনো পার্টি তৈরি করেছেন? বলে না, তিনি একটা বই লিখেছেন, বই লিখে ছেড়ে দিয়েছেন। বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের যে সামাজিক পরিস্থিতি তার উপরে তিনি বই লিখেছেন। সেই বই শুধু লিখে ক্ষান্ত হননি, সেই সামাজিক পরিবর্তন করার জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার, রাজনৈতিক পদক্ষেপ, সেই সমস্ত পদক্ষেপ বাবা সাহেব আম্বেদকর নিয়ে গেছেন। তো মার্ক্স হচ্ছে রাজনৈতিক লোক আর বাবা সাহেব সামাজিক লোক। এই ভুলটা ওদের না, এই ভুলটা আমাদের সমাজের লোকের। আমরা যাদের শিক্ষিত সমাজ, তারা বাবা সাহেবকে বিচার না করে আমরা ওদের কথা সামাজিক বানিয়ে ফেলেছি, এবং সেই সামাজিক সংগঠন বানানো ফলে সেখানে যখন বক্তব্য রাখা হয় তখন প্রথমে বলা হয় ভাই এখানে বাবা সাহেবের সামাজিক সংগঠন রাজনীতির কথা বলা যাবে না। আপনারা বলেন তো, মার্ক্সের কোনো অনুষ্ঠানে সেখানে কি বলা হয় যে রাজনীতির পদক্ষেপ বলা যাবে না? এবং তিনি কোনো রাজনীতির দল তৈরি করেননি, তিনি রাজনীতির জন্য লড়াই করেননি, তিনি একটা সামাজিক থিসিস লিখেছেন ইউরোপ কান্ট্রির সমাজ ব্যবস্থার উপরে, তার উপর থিসিস লিখে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। লেনিন সেটাকে বাস্তবিত করে লেনিনই রাজনীতি করেছেন, কিন্তু মার্ক্স কোনোদিন রাজনীতি করেননি। তাই আজকে আপনাদের কাছে আবেদন যে বাবা সাহেবকে সামাজিক লোক বানাবেন না, তাহলে আমাদের সমাজের যে অধিকার বাবা সাহেব দিয়ে গেছে তার লুণ্ঠিত হবে। আমাদের পরবর্তী জেনারেশন সেই অধিকার, সেই সুযোগ, মানুষের বাঁচার অধিকার আমরা পাবো না। আমরা যেটুকু পেয়েছি সেটা বাবা সাহেবের রাজনৈতিক আন্দোলনের ফলে পেয়েছি। তিনি লেবার পার্টি তৈরি করেছেন, তিনি শিডিউল কাস্ট ফেডারেশন পার্টি তৈরি করেছেন, তিনি RPI তৈরি করেছেন। এবং তিনি যখন 1942 সালে যখন তিনি এই দেশের সচিব ছিলেন, লেবার সচিব, তিনি তখন আমাদের সমাজের জন্য যে কাজ, সমস্ত কাজ আমাদের সমাজের জন্য করে গেছেন। আমরা সেই কথা বলতে পারি না, আমরা সেটাকে বলি না। আমরা বাবা সাহেবকে সামাজিক হিসেবে ফটো বানিয়ে ফুল দেওয়ার জন্য ব্যবস্থা থাকি। তো সেই জন্য আপনাদের আপিল যে বাবা সাহেবকে সামাজিক লোক বানাবেন না। মাননীয় কানশ্যামজি বাবা সাহেবকে সামাজিক লোক বানায়নি, তিনি রাজনৈতিক হিসাবে তিনি তৈরি করেছেন। রাজনীতি তৈরি করে আজকে যে অধিকার আমরা রাজনৈতিক দল তৈরি করেছি জাতীয় পার্টি, সেটা বাবা সাহেবের আদর্শের উপরে রাজনীতির মাধ্যমে তৈরি করেছেন। মাননীয় কানশ্যামজি যে বাবা সাহেব চলে যাওয়ার পর ভুলে গেছিলেন, সেই বাবা সাহেবকে সারা ভারতবর্ষে বাবা সাহেবকে প্রতিষ্ঠিত করেছেন, এবং আজকে বাবা সাহেবের নাম সারা বিশ্বে শুধু না সারা জায়গায় নিচ্ছে। আপনারা চিন্তা করেন যে ভারতবর্ষে বাবা সাহেবের মূর্তি ভাঙে। আচ্ছা, বাবা সাহেব কি অপরাধ করেছে? বাবা সাহেব কি অপরাধ করেছে? এই দেশের, পৃথিবীর যারা সমস্ত দেশের যে অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, রাষ্ট্রসংঘ, তারা বাবা সাহেবের জন্মদিনকে জ্ঞানের দিবস হিসেবে প্রতিষ্ঠিত করেছেন 14 এপ্রিল। কারণ বাবা সাহেবের মতো জ্ঞানী পৃথিবীতে দ্বিতীয়টা নেই।
পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি ভারতবর্ষে তার মূর্তিকে ভাঙে কারা? তাহলে এর চেয়ে আতঙ্কবাদী সংগঠন আছে? আজকে পাকিস্তান সম্পর্কে আতঙ্কবাদী বলা হচ্ছে, তো বলেন ভারতবর্ষে এর চেয়ে একটা মূর্তি, মাটির মূর্তি, পাথরের মূর্তি, সিমেন্টের মূর্তি একটা লোকের, যিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, তার মূর্তি যারা ভাঙে তাদের চেয়ে জঘন্য সন্ত্রাসবাদী আতঙ্কবাদী লোক আছে? ভারতবর্ষে এই ধরনের আতঙ্কবাদী লোক আছে। তাই জন্য যদি আমরা এটা কেন হচ্ছে, যেহেতু বাবা সাহেব চলে যাওয়ার পরে, মাননীয় কানসিয়ামজি আসার পরেও আমরা যারা সমাজের, আমরা শিক্ষিত সমাজ উঠে এসেছি, তারা বাবা সাহেবকে সামাজিক প্রতিষ্ঠিত করেছি, যার ফলে আজকে বাবা সাহেবের মূর্তি ভাঙা হয়। যদি আমরা সামাজিকতা ছেড়ে বাবা সাহেবকে পলিটিক্যাল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আগামী দিনে ভারতবর্ষে এমন কোনো লোক নেই যে বাবা সাহেবের মূর্তি তাকে ভাঙার হিম্মত পাবে। তো সেই জন্য আপনাদের কাছে, বহুজন সমাজের কাছে, মানুষের কাছে আপিল, যারা এসছেন তাদের কাছে আপিল, আপনারা বাবা সাহেবকে প্রতিষ্ঠিত করবেন না সামাজিকভাবে। আপনারা এখানে যে সবই পলিটিক্যাল হিসেবে এসছেন, যাতে বাকি যে সমাজ আছে তাদেরকে বোঝানোর জন্য এই কাজ করবেন। আজকে বহুজন সমাজ পার্টি কোন জায়গায় এসছে আপনারা জানেন। আজকে গুরুচাঁদ ঠাকুরের যে ঠাকুরনগর, সেখানে আজকে প্রধানমন্ত্রী যাচ্ছে। তার আগে এই প্রদেশের মুখ্যমন্ত্রী গেছিলেন কবে? 1995 সালে কানসিয়ামজির মাধ্যমে, আদেশের মাধ্যমে, বহুজন সমাজ পার্টি পশ্চিমবঙ্গ ইউনিটের মাধ্যমে মনোজ আলাদের নেতৃত্বে 10ই অক্টোবর থেকে 1995 সালের 19শে অক্টোবর পর্যন্ত নদিয়া এবং 24 পরগনা বিভিন্ন জায়গায় 10 দিন ব্যাপী সাইকেল রেলা করা হয়েছিল। মহাত্মা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মহাত্মা গুরুচাঁদ ঠাকুরের প্রচার যাত্রা করেছিলাম। এবং তারপরে 6ই ডিসেম্বর থেকে 95 সালের 22শে ডিসেম্বর পর্যন্ত কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যে সাইকেল র্যালি করা হয়েছিল, প্রায় 150 সাইকেল নিয়ে, তার নাম দেওয়া ছিল পাহাড় থেকে সাগর। এই র্যালির করার পরে আস্তে আস্তে বহুজন সমাজ, আমাদের যারা মতুয়া, সেই সমাজকে, যাদেরকে পয়সা বিনামূল্যে যাদের ভোট পাওয়া যেত, সেই ভোট ব্যাংক আমরা পলিটিক্যাল তৈরি করেছি। যখন আমরা সাইকেল র্যালি এগুলো করেছি, বিশেষ করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও মহাত্মা গুরুচাঁদ ঠাকুর সাইকেলে 10 দিন ধরে, তখন এই মতুয়ারা যারা গুরুচাঁদ ঠাকুর ঠাকুরনগরে যেতেন, দলপতি যারা ছিলেন বা যারা যেতেন, তারা আমাদের সাইকেল র্যালিকে বাধা দিয়েছিল যে গুরুচাঁদ ঠাকুরকে রাজনীতি করা হয়। তাহলে বলা যেতে পারে যে বহুজন সমাজ পার্টি, গুরুচাঁদ ঠাকুরের যে রাজনীতি, সেই রাজনীতি বহুজন সমাজ পার্টি, পশ্চিমবঙ্গের রাজনীতি ইউনিট এবং পশ্চিমবঙ্গের ওই সময়কার র্যালি মনোজ আলাদার মাধ্যমে হয়েছে। তো আজকে যারা গুরুচাঁদ ঠাকুর রাজনীতি করে, তারা তো আজকে প্রথম দাঁড়িয়ে তাদের বলা উচিত ছিল বহুজন সমাজ পার্টি মনোজ আলাদাকে শ্রদ্ধা করা, যে আজকের যারা আমরা গুরুচাঁদ ঠাকুর রাজনীতি করছি, তার সোর্সটা হচ্ছে বহুজন সমাজ পার্টি এবং পশ্চিমবঙ্গে মনোজ আলাদার, অল ইন্ডিয়াতে বহুজন সমাজ পার্টি মাননীয় কানসিয়ামজি। তাই আজকে গুরুচাঁদ ঠাকুরের এই যে প্রতিষ্ঠাতা, আজকে যে রাজনৈতিক দক্ষতা, যার ফলে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত যে শানসা ছিল, জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী ঠাকুরনগরে যায়নি, সেই ঠাকুরনগরে কারো ভোট ব্যাংক তৈরি হচ্ছে। আজকে সেই চন্ডাল সমাজ, মাননীয় কানসিয়ামজি 1997 সালে 15ই আগস্ট স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে পার্লামেন্টে যে বক্তব্য রাখা হয়েছে, সেখানে কানসিয়ামজি বলেছিলেন যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের চন্ডাল মুভমেন্ট। তো আজকে যে আন্দোলন আমরা করছি বাংলা, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে চন্ডাল মুভমেন্ট। এবং সেই চন্ডাল মুভমেন্ট অহিংসা মুভমেন্ট, যেটা 1873 সালে চন্ডালরা করেছিলেন। তো সেই চন্ডাল মুভমেন্টের মাধ্যমে আজকে, সেই চন্ডাল মুভমেন্টের মাধ্যমে আজকে ঠাকুরনগরে এই দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে বাধ্য হয়েছে, ভোট ব্যাংক তৈরি করেছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে আগামী দিনে এই ভোট ব্যাংক আমাদের আসবে না, এদেরকে বিভিন্নভাবে। আজকে আপনারা ভাবছেন যে বহুজন সমাজ পার্টির ভোট কমেছে, এমএলএ নেই, এমপি নেই, থাকলেও 2-1টা আছে এমএলএ, এই জন্য আপনাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ আজকে যারা, আজকে আমাদের ভয় না, আজকে প্রধানমন্ত্রী ভয়। আজকে প্রধানমন্ত্রী যারা বলতো জাতপাত, তারা আজকে জাতি গণনা শুরু করেছে। যারা বলতো জাতপাত নেই, তারা জাতি গণনা শুরু করেছে। এর জন্য বহুজন সমাজ পার্টি
অবদান। এর জন্য আজকে যে ভোট কাজে আজকে পশ্চিমবঙ্গে বলি, আজকে পশ্চিম মমতা ব্যানার্জি যে স্বাস্থ্য সাথী বলেন, যে লক্ষ্মীর ভান্ডার বলেন, এটা আমাদের সাথে দিচ্ছে না, ভয়তে দিচ্ছে। যেই ভোট ব্যাংকটা আজকে মমতাজি ঠাকুরনগরে যাচ্ছে, আজকে ঠাকুরনগরে গিয়ে ওই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের বংশধরদের এমএলএ এমপি বানাচ্ছে, এটা ভয়ে বানাচ্ছে যে ওই ভোট ব্যাংকটা যাতে বহুজন সমাজ পার্টি না যায়। আজকে স্বাস্থ্যতে কাট দিচ্ছে, আজকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, ভয়ে দিচ্ছে। এটার জন্য ওদের কোনো আমাদের ভয় দিচ্ছে। সুতরাং এই ভয়কে দূর করতে আমাদের আগামী দিনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সুতরাং ভয়ের কারণে আমাদের ভয় নেই, ভয় হচ্ছে ওদের। তাই আজকে সেই কাজটা করতে কানশ্যামজি একটা করেছিলেন। বাবা সাহেব আম্বেদকর যে আমরা যে ছোট জাত, চন্ডাল সমাজ ছোট জাত, সেটা কিসের মাধ্যমে? এই দেশের জাতি ব্যবস্থার মাধ্যমে, ধর্মের মাধ্যমে আমাদেরকে ছোট জাত বানিয়েছে, জাত তৈরি করেছে, বিভিন্নভাবে জাত তৈরি করেছে। আজকে জাত ব্যবহার করে আমাদের ছোট বানিয়েছে। বাবা সাহেব আম্বেদকর ইংরেজদের সহযোগিতায় সেই জাতকে ব্যবহার করে শিডিউল কাস্ট তৈরি করেছে, শিডিউল ট্রাইব তৈরি করেছে, শিডিউল ওবিসি তৈরি করেছে। যারা হাজার হাজার বছর ধরে বাবা সাহেব মূর্তি কেন বাড়ে? যে ওদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর ধরে আমাদেরকে, ভারতবর্ষের মানুষকে ছোট ছোট জাতে বিভক্ত করেছেন। বাবা সাহেব আম্বেদকর ইংরেজদের সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যে এই হাজার হাজার জাতকে মাত্র 3টে জাতে তৈরি করেছে, একটা শিডিউল কাস্ট, একটা শিডিউল ট্রাইব আর একটা ওবিসি। এই 3টে ভাগে বিভক্ত করেছে। এই জন্য ওদের পূর্বপুরুষরা, ওদের যে পূর্বপুরুষরা ছিল, যারা হাজার হাজার বছর ধরে এই সমাজকে ছোট ছোট টুকরোতে জাতি বিভক্ত করেছে এবং একজন একজন ঘৃণা করতে শিখিয়েছে, সেই ব্যবস্থাকে বাবা সাহেব আম্বেদকর অতি অল্প সময়ের মধ্যে 3টে গ্রুপ নিয়ে এসছে। আজকে শিডিউল কাস্ট বলবে, সেখানে যদি পণ্ড থাকে, সেখানে যদি রাজবংশী থাকে, সেখানে জেলে থাকে, সেখানে যদি নবশূদ্র থাকে, তাদের মধ্যে কিন্তু একটা আত্মিকতা তৈরি হচ্ছে যে শিডিউল কাস্ট। কিন্তু এই শিডিউল কাস্ট লিস্টের আগে ছিল না, প্রত্যেক ঘৃণা করতো। এই যে ব্যবস্থাটা পরিবর্তন করেছে বাবা সাহেব আম্বেদকর অল্প বয়স সময়ের মধ্যে, সেই জন্য বাবা সাহেবকে ওরা এত ঘৃণা করে যে ওদের পূর্বপুরুষদের হাজার বছরের যে অধিকার, যে ব্যবস্থা তৈরি করেছে, সেই ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। তো বাবা সাহেব আম্বেদকর জাতের মাধ্যমে শিডিউল কাস্ট তৈরি করেছে, ওবিসি তৈরি করেছেন। কানশ্যামজি জাতের মাধ্যমে বহুজন সমাজ পার্টি তৈরি করেছেন। কারণ আপনারা জানেন যে কানশ্যামজি বহুজন সমাজ জাতপাতের, এবং এটা জ্যোতি বসু পর্যন্ত বলতো যে বহুজন সমাজ জাতপাতের পার্টি ওটা উত্তরপ্রদেশে, বিহারে আছে, এখানে নেই। তাই জাতের ব্যবহার করেছে। যে কথাটা 1998 সালে কুয়ালালামপুরে একটা সম্মেলন হয়েছিল কাস্ট সোসাইটি তৈরি করার জন্য, পৃথিবীর দলিত সমাজ, এখানকার বাংলার যে দলিত সমাজ, সেই সমাজে যারা বিভিন্ন দেশে থাকে, ভালো ভালো চাকরি করে, ভালোভাবে, তারা একটা সম্মেলন কুয়ালালামপুরে যার নাম দিয়েছিলেন হচ্ছে কাস্টলেস সোসাইটি সম্মেলন। সেখানে মাননীয় কানশ্যামজি ডেকেছিলেন। সেখানে ডাকার পরে সেখানে 2-3 ডিসকাশন হচ্ছে, একটা ওপেন সেশন ছিল। ডিসকাশন সেশনে তারা আলোচনা করছিলেন যে ভারতবর্ষে আমাদের সেপারেট ইলেক্টরের জন্য আন্দোলন করতে হবে। তো ওপেন সেশন কানশ্যামজি বলছেন যে বাবা সাহেব আম্বেদকর যে সেপারেট ইলেক্টরেট, যে 2 রকমের ভোটের ব্যবস্থা আমাদের জন্য এসেছিলেন, সেইটা ব্রিটিশ রাজত্বের সময় সেই কাজটা বাবা সাহেব আম্বেদকর রক্ষা করতে পারেনি। যখন রাজা ইংরেজ এই দেশে জাতিবাদী লোকদের আন্দোলনের ফলে, জাতিবাদী লোকদের প্রেসারের ফলে বাবা সাহেব আম্বেদকর যে অধিকার এই লন্ডন থেকে নিয়ে এসেছিলেন, ইংরেজ সরকার সেপারেট ইলেক্টর সেটা রক্ষা করতে পারেনি ইংরেজ রাজত্বের সময়। তা আজকে যাদের বিরোধীরা সেই জাতিবাদী লোক, এই দেশের শাসক, তা তাদের কাছে আমরা ডিমান্ড করব, অধিকার আদায়ের জন্য আন্দোলন করব যে তারা আমাদের সেপারেট ইলেক্টর দেবে। এটা অসম্ভব ব্যাপার। এবং তিনি বলছেন যে তোমরা কাস্টলেস সোসাইটি চাচ্ছ, কাস্টলেস সোসাইটির জন্য আন্দোলন করতে কাস্টকে ব্যবহার করো। তিনি বলছেন বাবা সাহেব আম্বেদকর কাস্টকে ব্যবহার করে শিডিউল কাস্ট তৈরি করেছেন, শিডিউল ট্রাইব তৈরি করেছেন, শিডিউল ওবিসি তৈরি করেছেন। আমি সেই কাস্টকে ব্যবহার করে আমরা জাতীয় পার্টি তৈরি করেছি এবং উত্তরপ্রদেশে আমরা ক্ষমতায় এসেছি। 2বার ক্ষমতায় এসেছি উত্তরপ্রদেশে। কিসের মাধ্যমে? জাতকে ব্যবহার করে। এই জাতকে ব্যবহার করে আমরা যেদিন, এবং ন্যাশনাল জাতীয় পার্টি তৈরি, এই জাতকে ব্যবহার করে যেদিন আমরা এই দেশের রাজা হব, এই প্রদেশের রাজা হব, সেই দিন আমাদের জাতকে শেষ করতে হবে না। এই দেশের যারা জাত তৈরি করেছে, যেমন মমতা ব্যানার্জির সমাজ, বুদ্ধদেব ভট্টাচার্যের সমাজ, প্রণব মুখার্জির সমাজ, মোদীর সমাজ, এরা যখন দেখবে জাতকে ব্যবহার করে আমরা কোনো লাভ পাচ্ছি না, তখন এরাই আন্দোলন শুরু করবে যে জাতকে খতম করা আমাদের করতে হবে না। আমরা জাতকে ব্যবহার করে
আমাদেরকে এই আন্দোলনকে জাতকে ব্যবহার করে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় গেলে পরে আমাদের জাতকে আন্দোলন সব করতে হবে না, ওরাই জাতের সম্মেলন করবে যে জাত ব্যবস্থা খারাপ, এটা ধ্বংস হচ্ছে। সেই জন্য আজকের যে লড়াই, আজকে এই দেশের যে লড়াই চলছে, এটা আমাদের লড়াই না। আজকে মমতা ব্যানার্জি, আজকে যদি আজকে সেই শুভেন্দু অধিকারী বিজেপির লড়াই, আমাদের লড়াই না, এটা ওদের লড়াই। এই দেশের যারা রাজ হচ্ছে এরা, এই লড়াইটা হচ্ছে মমতা ব্যানার্জি এখানে, শুভেন্দু অধিকারী মোদী এখানে, এরা লড়াই করছে কারা এই দেশে রাজা হবে। আমরা কিন্তু না, আমরা এরা যারা বোকা বানাতে পারে আমাদেরকে, সে হচ্ছে রাজা হবে। যদি আজকে বিজেপি বাংলার লোকদের বোকা বানাতে পারে, তাহলে আজকে আগামী দিনে বিজেপি রাজা হবে 26-এ। যদি বোকা বানাতে না পারে, যে বেশি আমাদের বোকা বানাতে পারবে সেই রাজা। লড়াইটা আমাদের না, লড়াইটা হচ্ছে ওদের। সেই জন্য আমাদেরকে সমাজ করছি যে আমরা জাতকে ব্যবহার করে এই সমাজকে একত্রিত করি, বহুজন সমাজ পার্টির মাধ্যমে যদি করি, তাহলে আমরা এই দেশে রাজা হলে পরে জাত ওরা অটোমেটিক ওরাই শেষ করবে, আমাদের দরকার নেই। ওরা জাতের লাভ পেয়েছে। সেই জন্য আপনাদের কাছে আপিল রাখছি যে বাবা সাহেব হচ্ছে নন পলিটিক্যাল লোক নয়, বাবা সাহেব হচ্ছে পলিটিক্যাল লোক। এবং আমাদের যে যে সমাজ, সেই সমাজকে পলিটিক্যালি তৈরি করতে হবে, রাজনৈতিকভাবে তৈরি করতে হবে। এবং আপনাদের কাজ, এখানে যারা আসছেন আমাদের যে কেন্দ্রীয় কোঅর্ডিনেটর, তিনি বিস্তারিতভাবে আপনাদের যে আগামী দিনে যে কাজ সেই ব্যাপারগুলো। এছাড়া যেটা শেষে বলছি যে আমাদের যে কমিটি সিস্টেম, সেটাকে আবার বলে দিচ্ছে আপনাদের কাছে যে আমাদের কমিটি সিস্টেম যেটা করেছিলেন জুন মাসের 1924 সালে জুন মাসে বইনজি দিয়েছিলেন, সেই কমিটি থেকে কিছুটা চেঞ্জ করে আবার সেটা লিখিত দায়নি দিয়েছেন। সেটা হচ্ছে জেলায় হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি। স্টেট কমিটির পরে জোন বানিয়েছে। বইনজি বলেছেন জোন বানাতে আমাদের পশ্চিমবঙ্গের 5টা জোন। সেই 5টা জোনের মধ্যে জোন হচ্ছে কোথায় কোথায় আছে 5টা জোন। নাম্বার 1, 1 নম্বর জোন হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে উত্তরবঙ্গে যে 8টা জেলা আছে, উত্তরবঙ্গে 8টা জেলা যে আছে, সেই জেলা হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। এই 8টা জেলায় 54টা বিধানসভা, 8টা পার্লামেন্ট। এই 8টা পার্লামেন্টে এখানকার 1 নম্বর জোন, এই জোনের যে জোন কোঅর্ডিনেটর আছে অনিল রায়, শান্তি কুমার সরকার, সান্নাল সাধু। জোন নাম্বার 3, 2 নম্বর জোন, যেটা হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান পূর্ব। এই নিয়ে হচ্ছে 66টা আপনার হচ্ছে অ্যাসেম্বলি। এই জোনের ইনচার্জ হচ্ছে জোন কোঅর্ডিনেটর হচ্ছে অচিন্ত বিশ্বাস, শ্রীমতী পনিতা রায়, শ্রী তুষারকান্তি বিশ্বাস এবং ভোলানাথ সর্দার। 3 নম্বর জোন যেটা তৈরি করা হচ্ছে 3 নম্বর জোন, যেটা নর্থ 24 পরগনা, কলকাতা, হুগলি। এটা হচ্ছে 62টা অ্যাসেম্বলি নিয়ে হচ্ছে এই জোনটা, যার হচ্ছে হচ্ছে শ্রী জ্যোতির্ময় রায়, শ্রী সুকুমার বালা, শ্রী ওম প্রকাশ প্রজাপতি এবং শ্রী চন্দন মল্লিক এবং আর বামসেপের তরফ থেকে শ্রী অমল হালদার। এরা হচ্ছে জোন কোঅর্ডিনেটর এই জেলার। 4 নম্বর জোন যেটা হচ্ছে সাউথ 24 পরগনা, হাওড়া এবং পূর্ব বর্ধমান। এখানে 63টা অ্যাসেম্বলি আছে। শ্রী শুভ সিকদার জোন কোঅর্ডিনেটর, শুভ সিকদার, শ্রী সন্দীপ নাথ, শ্রী হরিপদ মন্ডল এবং মসিয়ার রহমান। জোন নম্বর 5, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর। এখানে হচ্ছে 49টা বিধানসভা। এর ইনচার্জ শৈলেন্দ্রনাথ রায়, শ্রী আর সুরেশ কুমার রবিদাস। তো এই যে জোন তৈরি আছে স্টেটের পরে, এরপরে হচ্ছে জেলা কমিটি। জেলা কমিটি হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি। এই সেক্রেটারি হচ্ছে যদি অফিস থাকে তাহলে অফিস সেক্রেটারি থাকে, ট্রেজারার, বামসেপ কনভেনার, বিবিএফ কনভেনার। এছাড়া জেলায় যতগুলো বিধানসভা আছে, প্রত্যেক বিধানসভা অনুসারে জেলায় একজন জেলা কোঅর্ডিনেটর হবে। এই জেলা কোঅর্ডিনেটর যে বিধানসভা হবে ঠিক তার কাজ হচ্ছে সেই বিধানসভা জেলার অন্য জায়গায় না। জেলা কোঅর্ডিনেটর পোস্টের নাম, কিন্তু যে বিধানসভায় তার দায়িত্ব থাকবে তার কাজ সেই বিধানসভা অন্য জেলার অন্য কোনো জায়গা না। তাহলে জেলা কোঅর্ডিনেটর যতগুলো বিধানসভা ততগুলো সেই জেলার জেলা কোঅর্ডিনেটর হবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট কমিটি, এই বিধানসভা কমিটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি, ট্রেজারার, বামসেপ কনভেনার, বিবিএফ কনভেনার।
এই এই 7 জনকে নিয়ে হচ্ছে কমিটি। বামসেফ কনভেনার যিনি হবেন তিনি যেহেতু চাকরি করেন, সুতরাং তার ওয়াইফ বা তাদের নামে বামসেফ তার নামে থাকবে, বামসেফ এদের মেম্বারশিপ তাদের নামে হবে। এরপর হচ্ছে সেক্টর কমিটি। সেক্টর কমিটি হচ্ছে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আর 10টা বুথ নিয়ে একটা সেক্টর। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু পার্লামেন্ট সিস্টেম আছে, পঞ্চায়েত মিউনিসিপালিটি, সেই জন্য যদি ধরা যায় 9টা কোনো গ্রাম পঞ্চায়েতের 9টা নিয়ে একটা সেক্টর বানাতে হবে। যদি দেখা যায় 18টা কোনো গ্রাম পঞ্চায়েত 9টা করে, যদি দেখা যায় 12-13টা কোনো গ্রাম পঞ্চায়েত 12-13টা নিয়ে একটা সেক্টর বানাতে হবে, যাতে দুটো পঞ্চায়েত মিলে একটা সেক্টর না হয় আলাদা আলাদা। মানে কোনো গ্রাম পঞ্চায়েত 3টা বুথ আছে আর কোনো পঞ্চায়েত 7টা বুথ নিয়ে সেক্টর যাতে না হয়, ভাগ যাতে এইভাবে না হয়, সেই জন্য এইভাবে ভাগ করবেন। সেখানে হচ্ছে সেক্টর কমিটিতে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আর যতগুলো বুথ থাকবে ততগুলো হচ্ছে সেক্রেটারি। জেলা বিধান সেক্টর কমিটিতে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আর যতগুলো বুথ থাকবে ততগুলো সেক্রেটারি। এরপর হচ্ছে বুথ কমিটি। বুথ কমিটি কি? বুথ কমিটি হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর 3 জন করে সেক্রেটারি, এই নিয়ে 5 জনকে বুথ কমিটি। যতক্ষণ পর্যন্ত আমরা সেক্টরে বুথে পৌঁছতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের বলেন জেতা বলেন, ভোট বাড়ানো বলেন, এই ভোট বাড়তে হলে বুথে আমাদের লোক লাগবে। বুথে যদি লোক না থাকে তাহলে হবে না। সেই জন্য এখন যে কাজটা সেটা হচ্ছে আপনাদের যে জেলা কমিটি তৈরি করে যদি থাকে সেটা, তারপর হচ্ছে জেলা কোঅর্ডিনেটর তৈরি করা এবং বিধানসভা, প্রত্যেক বিধানসভায় কমিটি বানানো। বিধানসভা কমিটি হলে তাদের নিয়ে বসে, এরপরে হচ্ছে প্রতি মাসে আমি এই জেলা কমিটি বাই আমাদের যারা ওয়েলউইশার আছে তারা বাদে, সাধারণ লোক না যাদের তারা বাদে যারা জেলা কমিটি পদাধিকারী তাদের নিয়ে প্রতি মাসে এবং বিধানসভা আগামী মাসে আমি বিধানসভা যে কজন হবে তাদের নিয়ে এবং জেলা কমিটি যারা আছে তাদের নিয়ে কাজ শুরু করব, বসবো এবং তাদের যে কাজ সেই কাজগুলো আমাদের রাজ্যের যিনি কোঅর্ডিনেটর তিনিও দিয়ে দেবেন, কেন্দ্রীয় কোঅর্ডিনেটর তিনিও গাইড দেবেন। সঙ্গে সঙ্গে আমিও আলাদাভাবে আপনাদেরকে যে গাইড দেবেন সেই গাইডগুলো যাতে ফলো হয় সেই জন্য ব্যবস্থা আমি বসবো প্রত্যেকে। সেই জন্য আপনাদের আপিল রাখছি যে আমাদেরকে সেক্টর এবং বুথের পর্যন্ত কমিটি তৈরি করা বেশি দিন নাই। যদি ভোট বাড়াতে হয় তাহলে আমাদের সেক্টর এবং বুথ পর্যন্ত আমাদের কমিটি এবং বিধানসভা কমিটিগুলো মজবুত করতে হবে। এবং বঞ্জির কথা হচ্ছে আমাদের যে লোক আছে তাদেরকে ক্যাডারাইজ করতে হবে। আর ক্যাডারাইজ করতে গেলে আমাদের ঘরোয়া মিটিং এর মাধ্যমে করতে হবে, যে তাদেরকে বোঝাতে হবে যে বহুজন সমাজ পার্টি, বঞ্জি বলেছেন যে বহুজন সমাজ পার্টি কেন করা উচিত, বহুজন সমাজ পার্টি করলে কি আমাদের সমাজে কি লাভ হবে এবং কেন এই বহুজন সমাজ প্রয়োজনীয়তা আছে, এই উপরে নির্ভর করে আমাদের এই ক্যাডারাইজড করে আপনারা করবেন এই আশা আকাঙ্ক্ষা আপনাদেরকে রাখছি। যে আমাদের যে মুভমেন্ট সেই মুভমেন্টে আমরা ফেলিওর না, আমাদের ফেলিওর হচ্ছে আমরা আমাদের লোকদের নিজেদের দোষ আর একজনের দোষ ঘাড়ে চাপিয়ে দিয়ে, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। যে আমি কাজ করছি না, আমি যাচ্ছি না কোথাও, কিন্তু সেই দোষটা আর একজনের উপর দিয়ে কেউ যেন বহিঙ্গি এসে পশ্চিমবঙ্গের লোক তৈরি করে দেবে, লোক তৈরি করে ভোট তৈরি করে দেবে, অথবা এই বিধানসভায় রাজ্য সভাপতি বা আমাদের কোঅর্ডিনেটর সে ভোট তৈরি করে দিয়ে যাবে, ভোট হাড়ুড় করে বাড়বে। এখানকার লোক যতক্ষণ কাজ না করবে, সমাজের কাজে না যাবে, ততক্ষণ এখানকার সেই জন্য সেই দুর্বলতাকে, যেহেতু সে কাজ করে না, সেই দুর্বলতা ঢাকার জন্য অন্য লোকের উপর দোষ চাপিয়ে নিজের দোষকে শেষ করে। একটা কথা বলে আমি শেষ করছি, সেটা যে কানসিরামজি কথা আমি শুনেছি যে আমি পার্টি আসার আগে লোকের কাছে শুনেছি যারা পার্টি সে সময় করতো তারা বলেছেন যে কানসিরামজি একটা মিটিং এ সম্ভবত ওটা আপনার ত্রিপুরা হিত স্বাধীন একটা হল আছে, আপনার হচ্ছে যেটা হচ্ছে আপনার যেটা কমার্স কলেজ আছে, সিটি কমার্স কলেজ আছে যে কলেজ স্ট্রিটে, সেইখানে ডেতে। তো সেইখানে তিনি মিটিং এ একটা বলেছিলেন, অল্প লোক, তখন তো অল্প ছিল, অনেক আগে 87-88 আগে 1900, যে বাঙালিদের মধ্যে দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে এরা প্রচন্ড মিথ্যা কথা বলে, আর হচ্ছে এদের লজ্জা নেই। এই কথাটা কানসিরামজি বলেছেন, আমি শুনেছি যে এরা হচ্ছে প্রচন্ড মিথ্যা কথা বলে আর এদের কোনো লজ্জা নেই। এবং পশ্চিমবঙ্গে এখানকার কানসিরামজি বিডি লজে প্রথম এসেছিলেন, সেটা হচ্ছে 1988 সালে 19 সেপ্টেম্বর এই বিডি লজ রাত 9টার সময় এখানে এসেছিলেন। প্রথম পশ্চিম নিউ ব্যারাকপুরে যে মিটিং করেছেন। তারপরে আমি নিউ ব্যারাকপুরে জ্যোতির্ময় রায়ের ওখানে পঞ্চায়েত ইলেকশনে এসেছিলেন কানসিরামজি। ওটা হচ্ছে ওই
ঠিক আছে, ওটা 98-তে এসেছিলেন। যাক, তো এই বলে আমাদের অনেকক্ষণ সময় নিলাম, আমাদের কোঅর্ডিনেটরের সময় অনেকক্ষণ নিলাম। এর জন্য সবার কাছে যদি কারো কোনো আঘাত লাগে, সবার কাছে এটা হচ্ছে পার্টির কাজ, সেটা তো আমাকে বলতেই হবে। হয়তো অনেকের আঘাত লাগতে পারে, তাদের কাছে আমি আমার করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত।